প্রথম কথা হলো এখানে প্রসিডিউরাল একটা বিষয় আছে, সাবস্ট্যান্টিভ একটা বিষয় আছে। প্রসিডিউরাল বিষয় হলো হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন লিভ গ্রান্ট না করে তার ওন জাজমেন্টকে বাতিল করতে পারে কিনা। প্রসিডিউরাল বিষয় আমরা বলেছি এখানে লিভ গ্রান্ট না করে আপনারা পারেন। আপনাদের এখানে প্র্যাকটিস দুই রকমই আছে, লিভ গ্রান্ট না করেও বাতিল করেছেন, লিভ গ্রান্ট করেও বাতিল করেছেন। আপনাদের ক্ষমতা আপনারা কিভাবে কাজে লাগাবেন, কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদের একক এখতিয়ার। তবে আমরা আশা করব এটা লিভ গ্রান্ট না করে এখনই শেষ করে দিতে পারেন। ইট হ্যাজ এ বার্নিং ইস্যু। তো ওনারা মনে করলেন যে এটা লিভ গ্রান্ট করে তারপরে শোনা উচিত, সিদ্ধান্ত দেওয়া উচিত। এই কারণে ওনারা লিভ গ্রান্ট করছেন, আমরা এতে অখুশি না। ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন আপনি। আমি আর্গুমেন্টে একটা প্রশ্ন এসছে যে এখানে রাজনৈতিক প্রশ্ন জড়িত। রাজনৈতিক প্রশ্ন কি কোর্টে ডিটারমাইন্ড হবে কিনা। আমি বলেছি এটা রাজনৈতিক প্রশ্ন না, এটা সাংবিধানিক প্রশ্ন, জনগণের অধিকার প্রয়োগের প্রশ্ন, জনগণের অধিকার সংরক্ষণের প্রশ্ন। সেটা বলতে যে আমি 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং 1990 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতে যে বলেছি হবস, লক্স, জাক রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যেটা আছে, রাষ্ট্র কেন বিনির্মাণ প্রয়োজন হলো, সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে অ্যাপ্লাই করে আমরা বলেছি সংবিধান পরিবর্তনের জন্য, আইন পরিবর্তনের জন্য নাগরিকরা কিছু লোককে দায়িত্ব দেয়, রাষ্ট্রকে দায়িত্ব দেয়। এই দায়িত্বের বোধটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সেই দায়িত্ব দুইভাবে পরিবর্তন করতে পারে। একটা হলো আইনি পরিকাঠামোয় আগে যে চুক্তিটা করেছে সেই চুক্তি পরিবর্তনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে, পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, সংশোধনের মাধ্যমে করতে পারে। আরেকটা হলো সেই পথ যখন রুদ্ধ হয়ে যায় তখন নাগরিকরা গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই আইন পরিবর্তন করতে পারে এবং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অনুসারে তাকে কে শাসন করবে, কিভাবে শাসন করবে সেভাবে তুলে ধরতে পারে। সেই প্রেক্ষাপট বর্ণনা করতে যে বলেছি পাকিস্তানের একটা সংবিধান ছিল 1971 সালের 25শে মার্চ বাংলাদেশের মানুষ মনে করেছে পাকিস্তানি কাঠামো এবং সংবিধানের আওতায় আমরা শাসিত হব না, শাসক শ্রেণী কে হবে আমরা সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত নিতে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে 25শে মার্চ থেকে 72-এর 4ঠা ডিসেম্বর পর্যন্ত আমাদের কিন্তু সাংবিধানিক কাঠামো ছিল না। তখন আমরা বলেছি স্বাধীনতার ঘোষণা আসছে, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার আসছে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আসছে, যেটাকে আমরা 72 সংবিধানের মধ্য দিয়ে আমরা প্রেক্ষাপট বলেছি যে এইগুলোকে সবগুলোকেই আমরা বলেছি এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। 90 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদত্যাগ, উপরাষ্ট্রপতি পদত্যাগ, প্রধান বিচারপতির পদত্যাগ করে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, আবার সাংবিধানিক পদে চিফ জাস্টিস পদে ফিরে আসা, এগুলোও সংবিধানে কিন্তু ওইভাবে ছিল না। আমরা 3 জোটের রূপরেখাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আমরা সেটা সাংবিধানিক কনভেনশনের পার্ট করেছি। ঠিক একইভাবে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, এই সরকার যখন জনগণ দেখছে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তার শাসক শ্রেণীর শোষকে পরিণত হয়েছে, জনগণ মনে করেছে তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি তারা ভায়োলেট করছে এবং সেটাকে চুক্তি আমি আউটরাইট লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে করতে পারছি না। তখন কনস্টিটিউশনাল কনভেনশন এবং জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে ক্ষমতা, আমার ভোট আমি দেব, জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে যে জুলাই বিপ্লব এসেছে।
এই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ বলেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, বাংলাদেশের ভোটাধিকার চাই, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা চাই, আইনের শাসন চাই, বাংলাদেশের ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের মানবাধিকার মৌলিক অধিকার সমুন্নত চাই। এই সবগুলো চাওয়াই গণ অভ্যুত্থানের প্রতিফলন হয়েছে বলেই জনগণের সেই ইচ্ছার প্রতিফলন হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন, তারা কমিশন গঠন করেছেন এবং কমিশনের মধ্য দিয়ে এক একটি ইচ্ছাকে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্বাচন নিয়ে সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য, সকল প্রকার সংশয় থেকে বের করে আনার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। আমরা মনে করি এই রায় বেসিক স্ট্রাকচারকে আঘাত করেছে। গণতন্ত্রকে সুসংহত করার জন্য ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণেই আমার নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সে কারণে আমরা চেয়েছি। স্যার, এর মধ্যে একটা কথা আসছে, আলোচনায় আসছে যে এখন তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এবং নির্বাচনের একটা মোটামুটি একটা টাইম ফ্রেম তারা বলছে। আবার এর মধ্যে যদি এই রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তাহলে আগামী নির্বাচনটা কি এই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে নাকি যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে, এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনায় নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। 21 অক্টোবর আপনাদের প্রার্থনা কি থাকবে? সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করা, বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া, এটা আমাদের প্রার্থনা থাকবে। আমার আরেকটা প্রার্থনা থাকবে, আগেই বলে দেই, সেটা হলো এই রায় লিখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, সে অপরাধ দণ্ডবিধির 219 ধারা একটি সুনির্দিষ্ট অপরাধ। উনি জানতেন একটা জাজমেন্ট প্রোনাউন্সমেন্টের পরে, অ্যাপেলেট ডিভিশন রুলসে বলা আছে জাজমেন্ট প্রোনাউন্স হয় মানে মুখ দিয়ে বের করে দেওয়া হয়। একটা জাজমেন্ট প্রোনাউন্সের পরে সেই জাজমেন্ট পরিবর্তন একমাত্র ওনারা করতে পারবেন রিভিউ ফোরামে। ওনারা প্রোনাউন্স করলেন, সেটা জাজমেন্টের 2 নম্বর প্যারাগ্রাফে আছে যে পরবর্তী 2টা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায়। এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন, উনি ভালো করেই জানতেন যে চেঞ্জ করার ক্ষমতা নাই, ফলে এটা দণ্ডবিধির 219 ধারা একটা অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব। অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন, গাইডলাইন 7 বছর। আপনার আকাঙ্ক্ষাটা মনে খুব পরিষ্কার হলো না স্যার? আমার কাছে মনে হয় তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কি আপনাদের রিভিউতে প্রধান আকাঙ্ক্ষা কি? অবশ্যই। ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন থাকবেন না। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই এবং ইতিমধ্যেই দেখেছেন
ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হলে সেটা কখন থেকে কি ফরম্যাটে আসবে আপিলের ডিভিশন সিদ্ধান্ত নেবে। প্রধান বিচারপতি মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। কারণ আমরা চাই না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো বোন বা ভাই তার ভাইকে হারাক, আর কোনো বাবা মা তার সন্তানকে হারাক। আমরা এটা চাই না বলেই মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার দীর্ঘস্থায়ীভাবে এটা একটা সমাধান হবে।